এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আয়করে বিরাট ছাড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, কিন্তু অনেক বিশেষজ্ঞ তারা সন্দিহান যে পুরোপুরি বাজেটের কাগজ না পাওয়া পর্যন্ত সত্যি কি এই ছাড়। কিন্তু নির্মলা সীতারামন নিজে তিনি ঘোষণা করলেন আজকে লোকসভায় বিরাট ছাড়ের কথা, 12,75,000 টাকা পর্যন্ত কোনো কর নয়, মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ 12 লক্ষ পর্যন্ত যাদের আয় তাদের কোনো আয়কর দিতে হবে না। কি ঘোষণা করলেন একবার দেখাবো। Personal income tax reforms with special focus on middle class. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. আয়কর নিয়ে, আয়কর ছাড় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সন্দিহান দেখুন। মিডল ক্লাসের উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে। তো বিশেষজ্ঞদের কাছ থেকে স্পষ্ট হয়ে নেব আরো একবার আপনাদের জন্য, তবে তার আগে শিলিগুড়িতে চলে যাব পার্থপ্রতিম সরকারের কাছে। আপাতত যে আমরা দেখলাম ঘোষণা করলেন পার্থ নির্মলা সীতারামন, বছরে চাকুরিজীবীদের আয় 12 লক্ষ পর্যন্ত কোনো ট্যাক্স নয়, আয়কর নয়, আর স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 ছিল, অর্থাৎ 12,75,000 টাকা বছরে আয় যাদের, তাদের কোনো কর দিতে হবে না। কি বলছেন সাধারণ মানুষ? একেবারে তাই, সেটা নিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে আজকে নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন, তাতে 12 লাখ টাকা পর্যন্ত যাতে ইয়ারলি ইনকাম, তাতে কোনো ট্যাক্স দিতে লাগবে না। কি বলবো? 12 লাখ টাকা তো এখন প্রান্তিক শ্রমিকরাই ইয়ে করে। 12 লাখ টাকার কি দাম আছে? ওটাতে আমাদের কি বেনিফিট হবে? আর কর্পোরেট কত ছেড়েছে ওটা দেখতে হবে আগে। দেখুন, বাজেটটা তো না দেখে কিছু বলা যাবে না। আমার এখন যা যা শুনছি আর কি, তো তার উপরে মন্তব্য না করাই ভালো যতক্ষণ আমি নাকি এটা পুরোটা দেখছি। কিন্তু যদি বলেন প্রত্যাশা নিয়ে কথা বলতে, সেটা আমার বলা যেতেই পারে। সেটা হচ্ছে যে বিশেষ ওষুধ, জীবনদায়ী ওষুধ বা যে সমস্ত ওষুধগুলো মানুষের ব্যাপার, না এটা দেখুন, এটা হচ্ছে যে এটা ভালো দিক খারাপ দিক এগুলো যারা নাকি অর্থনীতি নিয়ে যারা নাকি পড়াশোনা করেছেন তারা বিশেষজ্ঞরাই বলবেন। কেউ কেউ হয়তো এটা খারাপ দিকে বলবেন যে এই ট্যাক্স যদি ছেড়ে দেয় তাহলে সরকারের ফান্ড কী করে চলবে, এটা একটা প্রশ্ন আসতেই পারে। আবার সাধারণ মানুষ বলবে না এটা অনেকটা রিলিফ পেলাম। সুতরাং এটা একটা আর্গুমেন্ট যে গভর্নমেন্ট একটা করবে, তা বিরোধী দল তার ক্রিটিসাইজ করবে, এটাই নিয়ম, এটাই দেখে এসেছি। ভালো থাকে সাধারণ মানুষ হিসেবে 12 লাখ যেটা বললেন আমার এই ভদ্রলোক আমার দাদা, তো তাতে করে 12 লক্ষ টাকা এখনকার দিনে, আজকালকার দিনে যে মানে জীবনযাত্রা যা মানে আর্থসামাজিক অবস্থার মধ্যে আমরা চলি, তাতে করে 12 লাখ টাকা খুব বড় টাকা কিছু নয়। হ্যাঁ, আবার অনেকের কাছে আবার এই টাকাটা স্বপ্নেরও অতীত। ওকে, মানে বুঝতে পেরেছি, একদম 12 লাখ পর্যন্ত আয় করা যথেষ্ট কঠিন এখনকার দিনেও। 12 লক্ষ পর্যন্ত আয় অনেকেই অনেক শতাংশ বেশি করেন না। আমি মানসদার কাছ থেকে দর্শকদের জন্য আরো একবার এই স্ল্যাবটা, তাহলে কি আমাদের কর দিতে হবে না কর দিতে হবে না 12,75,000 টাকা পর্যন্ত? কারণ অনেকের প্রশ্ন আসছে যে নির্মলা সীতারামন আবার তো স্ল্যাবের কথাও ঘোষণা করলেন। আমি আবার ওই জিনিসটাকে রিপিট করছি, শূন্য থেকে, হ্যাঁ, 0 থেকে 4 লাখ আমার যদি ইনকাম হয় 4 লাখ, তাহলে আমাকে কোনো ট্যাক্স ক্যালকুলেশনই করতে হবে না। এটা ছিলই, হ্যাঁ, না ছিল না, আগে ছিল 3, সেটা হ্যাঁ। এবার যখন আমার ইনকাম হচ্ছে 8 লাখ, তার মানে 4 লাখ থেকে 8 লাখ
4 লাখের ওপর 5%, মানে আমি কিচ্ছু সেভিং না করলে, কোনো ডিডাকশন না পেলে আমার 20,000 টাকা ট্যাক্স হতো। এবার যদি সেটা 12 লাখ হয় তাহলে 8 থেকে 12 লাখ হচ্ছে অ্যানাদার 10%, মানে 40,000। তাহলে আমি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, কোনো ডিডাকশান কিচ্ছু ছাড় না পাই, তাহলে আমার টোটাল ট্যাক্স লাগবে 60,000 টাকা। আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছি 75,000 টাকা, তার মানে 12 লাখ টাকা পর্যন্ত আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এবার 12 লাখের ওপর আমি যদি 13 লাখ টাকা ইনকাম করি, তাহলে 1 লাখ টাকার ওপর অ্যানাদার 15%, তার মানে 15,000 টাকা। তার মানে 60 আর 15 তখন 75 হচ্ছে আমার, তার মানে আমি ওইটুকু ছাড় পেয়ে যাব। পুরো পরিষ্কার, একদম পুরো পরিষ্কার। কারণ 60,000 টাকা পুরো 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ে যদি কোনো কর না হয়, এখনো পর্যন্ত যা ঘোষণা তাতে, তারপরে 4 লক্ষ থেকে 8 লক্ষ হচ্ছে 5%, তাতে কত মানে দাঁড়াচ্ছে? 20,000 টাকা। তারপরে 8 থেকে 12 থেকে 12 লক্ষ 10%, মানে 40,000 টোটাল 60,000 60,000 টাকা হলো। আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা। আমার 12 লাখ টাকা পর্যন্ত যদি স্যালারি হয়, তাহলে আমার আরো 75,000 টাকা, আরো 15,000 টাকা আমি আমার হাতে আছে। অর্থাৎ 12,75,000 টাকা পর্যন্ত আমার কোনো স্যালারি আয়কর লাগছে না। আমার যদি 13 লক্ষ হয়, 13 লক্ষ যদি হয়, তার মানে বছরে 13 লক্ষ মানে 1 লাখ টাকার উপর আমার লাগছে 15,000 টাকা। 1 লাখ টাকা কেন? 1 লাখের 13 লক্ষ। 12 থেকে 13 পরের যে 1 লাখ, 1 লাখ 12 পরের যে 12 পরে 1 লাখ হচ্ছে 15,000 টাকা। তার মানে আমি অলরেডি 60,000 টাকা দিয়েছিলাম, আরো 15,000 টাকা যোগ হলো 75,000 টাকা। আমার তো 12,75,000 টাকা পর্যন্ত আছে। 13 লাখ টাকা না, 12 লাখ টাকা পর্যন্ত আমি 60,000 টাকা ট্যাক্স দিচ্ছি। ঠিক, আমার ক্যালকুলেশন হচ্ছে 12,75,000টা নিও না, 75,000 হচ্ছে গিয়ে এসডি। ওকে, স্ট্যান্ডার্ড ডিডাকশন। হ্যাঁ, আমি 12 লাখ টাকা যদি আমার ওই 75,000টা বলার কোনো অর্থ নেই। হ্যাঁ, 12 লাখ টাকা পর্যন্ত আমার 60,000 টাকা ক্যালকুলেটিভ ট্যাক্স হচ্ছে। এবার যদি আমার 13 লাখ টাকা হয়, তার মানে অ্যানাদার 1 লাখ 15%, তার মানে 15,000 টাকা। তার মানে আমার তখন ট্যাক্স হচ্ছে 75,000 টাকা। আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে আছে 75,000 টাকা, তা আমি ছাড় পেলাম, আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 13 লাখ একদম 14 লাখ হলে আমার এক্সট্রা হচ্ছে তখন আরো 15,000 টাকা, তখন 15,000 টাকা আমার ট্যাক্স হবে। 14 লাখ হলে আমাকে 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। ডক্টর সুতনু সামন্ত, একমত আপনি? একমত। না, আপনি একটু বলুন। হ্যাঁ, এটাই আমি বোধহয় আগেরবার যেটা বলেছিলাম সেটা ঠিক নয়, আরেকবার যদি বলেন। যে মানসবাবু যেটা বিশ্লেষণ করলেন ওটাই সঠিক। তার মানে 13 লক্ষ টাকা অবধি যদি কারো হয়, রোজগার হয়, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। 13 লক্ষের উপরে যে আয়টা হবে তার উপরে ট্যাক্স দেওয়াটা শুরু হবে, যে যেরকম পার্সেন্টেজ হিসেবে যা যা ক্যালকুলেশন হবে সেটা হবে। এবং সেখানেও স্ট্যান্ডার্ড ডিডাকশনের একদম বেনিফিটটা তাহলে এখানে আমি আরেকটা জিনিস, এছাড়াও অনেক ডিরেকশন আছে। হিয়ার ইজ এ ক্যাচ, মানে সেটা মানুষদার এখানে আরেকটা বিষয় বলে দিই, ক্যালকুলেশনের সমস্যা। আগে এই যে পার্সেন্টেজটাও এই সরকারের অর্থমন্ত্রকের তরফেই বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, পার্লামেন্টে দাঁড়িয়ে, ভারতবর্ষে মাত্র 6.68% লোক ট্যাক্স দেয়। তো তাহলে এটা কিন্তু খুব বিরাট মানুষের জন্য কোনো রিলিফ হচ্ছে না, মধ্যবিত্তের জন্য। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেটা মানে চিরকাল কংগ্রেসের অভিযোগ, আমি সেটাকে একটু বলে দেওয়ার চেষ্টা করি, যে ভারতবর্ষে ইন্ডিভিজুয়ালরা, প্রসেনজিৎ বাবু আরো ভালো বলতে পারো, ইন্ডিভিজুয়ালরা ট্যাক্স দেয় রাফলি 10,40,000 কোটি টাকা, আর কর্পোরেট ট্যাক্স দেয় 11 লাখ কোটি টাকা। তো আপনি ব্যক্তির কাছ থেকে বেশি ট্যাক্স নেন, আপনি কর্পোরেটের কাছ থেকে কম ট্যাক্স দেন, মানে ধনী এবং দরিদ্রের যে অসাম্য দূর করায় এই বাজেটেও কোনো কিছু উল্লেখ নেই। পয়েন্ট নাম্বার 3, যে আবার আমি বলছি যে কারণে সেন্সেক্স পড়তেই থাকছে, সেন্সেক্স মানে প্রতি মিনিটে পড়ছে, there is nothing to boost the industry or the sentiment of the industry. দেখুন, ইন্ডাস্ট্রি খুব সেন্টিমেন্ট, এই যে আপনি খুব উল্লসিত, এটা তো একটা উচ্ছ্বাস যে 12 লাখ টাকা অবধি আপনি ছাড় পাবেন। হতেও পারে আপনি 12 লাখের বেশি রোজগার করেন, আপনি ছাড় পেলেন না অ্যাকচুয়ালি, কিন্তু এই যে উচ্ছ্বাসটা তৈরি করতে এখনো অব্দি বাজেটে। এইখান থেকে আমি একটু ডক্টর সুতনু বাবুর কাছে যাবো, যে আচ্ছা, সাধারণ মানুষই বলছেন যে এই তো ছাড় দিল, কিন্তু তারপরে আবার তুলে নেবে না তো এই টাকাটা অন্য কোনো ভাবে? দেখুন, বিগত বাজেটেও আমার যতদূর মনে আছে 5 থেকে 7 হয়েছিল, 5 খুব সম্ভব, যত 1-2 বছর আগেই 5 থেকে 7 হয়েছিল। তার মানে আগে 5 লক্ষ ছিল, সেখান থেকে 7 লক্ষ টাকা অবধি ছাড় দেওয়া হয়েছিল। ফলে এইটা নিয়ে কেন মানুষ সন্দেহ করছে, আমার তার কারণ বুঝে পাচ্ছি না। মানুষ ছাড় পেয়েছে, এবং যেটা 12 লক্ষ বা 13 লক্ষ টাকা অবধি স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলে কোনো ট্যাক্স দিতে হবে না,
আমি মনে করি এটা যথেষ্ট যুগান্তকারী একটা পদক্ষেপ বর্তমান আর্থিক পরিস্থিতি, কারণ এখন বর্তমানে যে ইকোনমি, আবার অনেকে বলছেন যে এই যে ট্যাক্সটা নেবে না তাতে যোগানটা কোত্থেকে আসবে সরকারের ভাড়া। দেখুন এইখানে একটা গত 3 বছর ধরে যেটা ট্যাক্স ডিপার্টমেন্ট এক্সপেক্ট করছে তার থেকে অনেক বেশি ট্যাক্স কালেক্ট হচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা কর্পোরেট ট্যাক্স নিয়ে অনেকে বলেন যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না, তার মূল কারণ হচ্ছে আপনি যদি ভিয়েতনাম বা এই সমস্ত দেশগুলোর সঙ্গে তুলনা করেন, আমাদের দেশের কর্পোরেট ট্যাক্স এখনো যথেষ্ট বেশি। এবং কর্পোরেট ট্যাক্স বেশি হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের জমানাতে যখন চীনের উপরে স্যাংশন এসেছিল, তার ফলে প্রচুর ইন্ডাস্ট্রি ওখান থেকে বেরিয়ে ভিয়েতনাম এমনকি মেক্সিকোতে গেছিল। কিন্তু আমাদের কর্পোরেট ট্যাক্স আর এত বেশি, সেই কারণে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসা কমে গেছিল। এবং এটা এখনো সমস্যা। এবং বিগত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে পার্সোনাল ট্যাক্স যে আসছে সেটা কর্পোরেট ট্যাক্সের থেকে বেশি, এবং সেটাই হয় দস্তুর। আপনি যদি আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, সেখানে কিন্তু পার্সোনাল ট্যাক্স কিন্তু কর্পোরেটের থেকে অনেক বেশি আসে, কারণ কর্পোরেটের সংখ্যা ভারতের তুলনা করব কিভাবে? এখন সমস্ত ধরনের কোনোভাবে তুলনা করা যায়? আরেকটা বিষয়, আমাদের এখানে শিল্প, ম্যানুফ্যাকচারিং শিল্প কোথায় যে আমি 2 মিনিট বলতে দিন। এবং আমি শুধু 1 সেকেন্ড আপনাকে একটা ইন্টারজেকশন দিই। লোকে বিশ্বাস করছে না এই কারণে যে এখনো অনেকেরা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে 14 লাখ টাকাটা খোঁজে। দেখুন এইটা একটা হোপ তৈরি করা হয়েছিল, কখনোই বলা হয়নি যে 15 লক্ষ টাকা। আমরা প্র্যাকটিক্যাল আলোচনায় আসি। এটা মানুষ অবশ্যই বলবেন 15 লাখ টাকা, সরি একটা সিম্পল জিনিস বলি, সারা পৃথিবীতে আমেরিকার সঙ্গে তুলনা হয় কি করে? ছেড়ে দাও না, আমেরিকার সঙ্গে তুলনা হয় কি করে, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সঙ্গে, আমি ওইসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু ট্যাক্সেশনের একটা বেসিক নিয়ম, সেটা হচ্ছে গিয়ে ফিসক্যাল রেসপন্সিবিলিটির একটা বেসিক নিয়ম হচ্ছে গিয়ে যে আমরা মাল্টি ডাইমেনশনাল ট্যাক্স করব না। যদি আমরা ইনকামের উপর ট্যাক্স করি, আমরা কনজাম্পশনের উপর ট্যাক্স করব না। ইন্ডিয়াতে তুমি যাই বলো না কেন, আমাদের ট্যাক্সেশন শুরু হয় 28% থেকে, শুরু হয় 28% থেকে। কেন? আমাদের কাছে কনজাম্পশন ট্যাক্স আছে, জিএসটি আছে। আমাদের যদি টোটাল যদি তুমি ট্যাক্সেশন স্ট্রাকচার দেখো, একজন নর্মাল মধ্যবিত্ত চাকরিজীবী উনি ট্যাক্স দেন প্রায় 47 to 48%। আমাদের ইনকাম ট্যাক্স আছে, আমাদের ইনকাম ট্যাক্সে দেওয়ার পর সেভিং আর ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স আছে, আমাদের ডিভিডেন্ডের উপর ট্যাক্স আছে, আমাদের কনজাম্পশনের উপর ট্যাক্স আছে। তার মানে আয়কর ছাড় দিলেও ভাড়ারে টান পড়বে না? না, দেখো কিছু একটা যেটা বলছেন, একজন ব্যক্তিকে কত জায়গায় ট্যাক্স দিতে হয়। তুমি তোমার আমি আয়কর ছাড়ে পেয়ে গেলাম, না তো অন্যদিকে অনেক দিক দিয়ে না, দেখো সারা পৃথিবীর জিনিসপত্র সেখানেও তো ট্যাক্স দিতে হচ্ছে। আমি ইনকাম ট্যাক্সের উপর আমি ট্যাক্স করছি, কিন্তু ট্যাক্সের উপর যেটা আমি জমাচ্ছি সেটাকে এক্সেম্পট হয় সারা পৃথিবীতে। আমি তার উপর যেটা ইনভেস্ট করে তার ডিভিডেন্ড হচ্ছে সেটার উপর এক্সেম্পট হয়। আমাদের হচ্ছে কি ট্যাক্স 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 প্লাস কনজাম্পশন ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, এইরকম একখানা জায়গা থেকে যেটা ইন্ডাস্ট্রি বলছে যে আমাদের উপর যদি কনজিউমারের উপর যদি এতগুলো ট্যাক্স লাগু হয়, তাহলে কনজিউমার টানবে কোত্থেকে কনজাম্পশনটা। আমি এখানে দর্শকদের বিভিন্ন প্রশ্ন দেখছিলাম সন্দীপা, যে আয়করে ছাড় হয়েছে ঠিকই, কিন্তু গ্যাসের দাম কেন কমলো না? কেন ইলেকট্রিক বিল কমছে না? কেন জিনিসপত্রের দাম কমছে না? মানে আয়করে ছাড় পেয়েও মানুষ সন্তুষ্ট হতে পারছে না। না, রিসেন্টলি আজকে যে বাজেটটা শুনলাম, যতটুকু বুঝতে পারলাম, দেখুন পুরো জিনিসটা তো আমাদের সামনে আসেনি, কিন্তু এই বর্তমান কেন্দ্রীয় সরকার, আপনি যখন ইলেকট্রিসিটি বিলের কথা বললেন, তো সেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে বেসরকারি দিকে এগোচ্ছে, মানে বেসরকারিকরণ করার একটা চেষ্টা করছে এই সেগমেন্টটাকে, ইলেকট্রিসিটি সেগমেন্টটাকে। এবং আপনারা বারবার বলছেন যে, মানে সবাই আমরা বলছি, যে মানুষও বলছে যে এই যে 12 লাখ টাকা অবধি একটা ট্যাক্স ডিডাকশন দেওয়া হলো, আমাদের একটা রিলিফ দেওয়া হলো, অন্যান্য জিনিসের দাম মানে কমছে না কেন? আমাদের ধারণা যে এই যে এত বড় একটা ট্যাক্স রিলিফ দেওয়া হলো, আজকের দিনে সিলিন্ডার যদি আমরা 1100 টাকা দেই, কালকের দিনে সেটা 1500 টাকা হয়ে যাবে না তো? কালকের দিনে পেট্রোল ডিজেলের দাম বেড়ে সেই 150 টাকা 200 টাকা হয়ে যাবে না তো? কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। রিসেন্টলি আমাদের যেটা শুনতে পাচ্ছি, এবং হ্যাঁ সার্ভেতে বেরিয়েছে, যে ভারত সরকার নাকি মার্কেট থেকে আরও 17.5 লাখ কোটি টাকা নাকি ঋণ নেবে। এবার IMF এর একটা রিপোর্ট, সাংঘাতিক একটা রিপোর্ট রিসেন্টলি বেরিয়েছে, যে ঋণটা ভারত সরকার ডিরেক্ট নিচ্ছে, তার পরেও আরেকটা ঋণ নিচ্ছে যেটা সুপ্ত ঋণ আছে, এবং এই সুপ্ত ঋণ এবং এই ডিরেক্ট ঋণটা মিলিয়ে
বিশাল বড় একটা সুদ ভারত সরকারকে দিতে হচ্ছে এবং আমাদের দেশে এক বছরে যত রাজস্ব আয় হচ্ছে তার 42% ওই সুদে চলে যাচ্ছে, ওই সুদটা দিতে চলে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে বলবো যে পোষণ 2 লাস্ট ইন্টারিম বাজেটে পোষণ 2.0 বলে একটা ঘোষণা হয়েছিল, যেটাতে একটা টাকা বরাদ্দ হয়েছিল। দেখা যাচ্ছে যে যে টাকাটা বরাদ্দ হয়েছিল একটা টাকা অবধি সেখানে খরচ হয়নি পোষণ 2-তে। তো সেটা নিয়েই বলছি যে শেয়ার মার্কেটের কথা যখন বলছেন, শুধু গত কয়েকদিন না, গত কয়েক মাস ধরে দ্য মার্কেট ওয়াজ কন্টিনিউয়াসলি ব্লিডিং এবং সেটা শুরু হয়ে গেছিল মোটামুটি ওই যেদিন রেজাল্ট বেরোলো তারপর থেকে। আমাদের কথা এটাই যে এতগুলো তো ঘোষণা করছে, উইল বি করে ঘোষণা করছে, কিছু দেওয়ার বদলে আবার অনেক বড় বড় কিছু আমাদের থেকে সাধারণ মানুষদের থেকে নিয়ে চলে যাবে না তো? ওকে, কৃষি থেকে শিল্প আমি করতে চাইবো, সেটা হচ্ছে এটা সত্যি কথা যে আমি পলিটিক্যালি রাজনীতির ছাত্র হিসেবে এটা সত্যি কথা যে বিহারে জেতবার জন্য বিজেপি যতটা মরিয়া আজকে বাজেটে বুঝিয়ে দিয়েছে, যদিও মানে সুতনুবাবু বলেছেন উনি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলবেন না, কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে যে বিজেপির কোনো বাংলা যে বঞ্চিত হয়েছে এটা নিয়ে তৃণমূল এখনই বলতে শুরু করে দিয়েছে। কৃষি থেকে শিল্প, ভোটের বিহারে কল্পতরু কেন্দ্র, নির্মলার বাজেটে নীতিশের রাজ্যেই ফোকাস, গ্রিনফিল্ড এয়ারপোর্ট থেকে কোশি নদীর সংযুক্তিকরণ, মাখনা চাষেও বিশেষ বোর্ড, আইআইটিরও সম্প্রসারণ, ব্যালটের ফসল তুলতেই ঢালাও যোজনা বরাদ্দ, বঞ্চিত বাংলা। কি বললেন নির্মলা সীতারামন আগে দেখাবো এই নিয়ে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখাবো। Makhana board in Bihar. For this, there is a special opportunity for the people of Bihar. A Makhana board will be established in the state to improve production, processing, value addition, and marketing of Makhana. Support for food processing. In line with our commitment towards Purvodaya, we will establish a National Institute of Food Technology, Entrepreneurship and Management in Bihar. Hostel and other infrastructure capacity at IIT Patna will also be expanded. Greenfield airports will be facilitated in Bihar to meet the future needs of the state. These will be in addition to the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. Financial support will be provided for the Western Kosi Canal ERM project, benefiting a large number of farmers, cultivating over 50,000 hectares of land in the Mithilanchal region of Bihar. বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়, এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। পাল্টা শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ বিজেপির কি বললেন দেখুন। যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেট সর্বব্যাপী বাজেট, এই বাজেট সর্বস্পর্শী বাজেট, এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, এই বাজেট মধ্যবিত্তকে কর ছাড় দেওয়ার বাজেট, এই বাজেট শিল্পায়নের বাজেট। বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল, হোসিয়ারি যারা আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। প্রসেনজিৎ দা, যেটা বলা হচ্ছে যে এই বাজেট বিহারের বাজেট, এই বাজেট গুজরাটের বাজেট, আর এই বাজেট মধ্যবিত্তের বাজেট, কি বলবেন? পলিটিক্যাল লাইনে না গিয়ে আমি যদি না, পলিটিক্যাল লাইনে না, আমি অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে এই বাজেট থেকে কি পেলাম বিহারের জন্য, পশ্চিমবঙ্গের জন্য আমি প্রশ্নটাকে একটু শার্পেন করে দিই। প্রসেনজিৎ জানেন যে শিপ বিল্ডিং এবং শিপ ভাঙা এটা গুজরাটে, এটা গুজরাটের জন্য করা হয়েছে। সো যদি বাজেট নতুন করে নতুন ইন্ডাস্ট্রি নতুন জায়গায় করে তাহলে একখানে এক্সপ্যানশনারি এফেক্ট আসে। আমরা সিম্পল জিনিস করি যে আমরা যদি নতুন জায়গায় যদি গার্ডেন করি, ছাদের এক জায়গায় আমি ছোট ছোট 4খানা টব লাগালাম, ওখানে একটা ছোট গাছ হলো, আরেকটা জায়গায় আমি লাগাতে শুরু করলাম, ওখানেও কিছু ছোট গাছ হলো। কিন্তু এটা একটু ফোকাসড, একটু পলিটিক্যাল বাজেট, যেটা সুমনবাবু বলছিলেন যে এটা একটু ওরিয়েন্টেড টুয়ার্ডস যেখানে যেখান থেকে আমি সিট পেতে চাই, যেখানে বিহার আসছে, যেখানে এই আসাম আসছে, যেখানে গুজরাট আসছে, ওরকম হয়তো হয়েছে। বাট ইয়েস, উনি কিন্তু টেক্সটাইলে একটু ছাড় দিয়েছেন, আমরা অমান্য করলে চলবে না যে উনি 2খানা লুম যেখানে আছে ওখানে
একটা ছাড় Textile-এ দিয়েছেন আছে, কিন্তু- টেক্সটাইলে আছে, ফুটওয়্যারে আছে, যেটা বেঙ্গলের জন্য হয়তো কাজে লাগতে পারে, বাট এগুলো কিন্তু ডিরেক্ট বেনিফিট নয়। এটা হচ্ছে প্রসেনজিৎ দা, আমি আরেকটা কথা বলবো। সবাই মিলে বললে please। আমি কিন্তু পলিটিক্যাল লাইনসে যাচ্ছি না, না। না। এবং বাংলায় যদি টেক্সটাইলের হিসেবে দেখা যায়, বাংলায় কিন্তু আজকের দিনে এই যে হ্যান্ডলুম যে সেগমেন্টটা আছে সেটা কিন্তু ঢুকছে। এবং শুধু সেটা নয়, শ্রমিকবাবু যেটা বললেন যে কটন নিয়ে যে বাংলা প্রভূত উন্নত হবে, না, কটন নিয়ে নয়, কটনের সেগমেন্ট বাংলা না, সেটা জুটের সেগমেন্ট। জুট নিয়ে কিছু একদম বলেন, জুট নিয়ে কোনো কথা নেই, তুলো নিয়ে আছে, তুলো নিয়ে তো আছে, কটন নিয়ে আছে। টেক্সটাইলস নিয়ে আছে, আর শালবনীতে কিন্তু একটা নতুন টেক্সটাইল পার্ক হচ্ছে। বাংলার ক্ষেত্রে কি কোনো আশাব্যঞ্জক কিছু ছিল, আশা করেছিলে? ডেফিনেটলি বাংলাতে মানে প্রচুর স্কোপ আছে, বিশেষ করে আমার ধারণায় এমএসএমই এবং সবাই যেটা বলছে জুট। Absolutely. হ্যাঁ, এমএসএমই এবং জুটটা বাংলাতে, সরি বেঙ্গলে ভালো করা যেতে পারতো বা এখনো যেতে পারে। আমরা কিভাবে নেব, ওনারা কিভাবে হেল্প করবেন, এটা আমরা মানে এমপ্লয়মেন্টটাও খুব একটা ভালো জায়গা, এখানে দারুণ স্কোপ এমএসএমইর। কিন্তু 12 জন সাংসদ হওয়াতেই কি এই আশা পূরণ হলো না, সুতনুবাবু? দেখুন, আমি 18 থেকে 12 হয়ে যাওয়াতে? দু তিনটে কথা বলি। ভারতবর্ষে প্রত্যেক বছর কোথাও না কোথাও ইলেকশন হয়, আর ইলেকশনের দিকে লক্ষ্য রেখে বাজেট হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গিয়ে আমি কতগুলো ইম্পর্টেন্ট জায়গায় টাচ করতে চাই। প্রথম হচ্ছে, দেখুন, যেটা বলা হচ্ছে যে জব ক্রিয়েশন, মানে নতুন কর্মসংস্থান তৈরি, এটা মূলত দুটো সেক্টর থেকে। কারণ যেগুলো মানে হাইটেক ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়, কিন্তু তাতে জব হয় অনেক কম। জব সব থেকে বেশি হয় এগ্রিকালচারাল সেক্টরে এবং এমএসএমইতে। এই সরকার কিন্তু দেখুন, আজকে হয়তো কোনো কারণে শেয়ার বাজারের কি পরিস্থিতি, আমি এই বিষয়ে একেবারেই যাব না, কারণ আমি শেয়ার বাজার আজকে উঠছে, কালকে নামবে, কালকে আবার উঠবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তার জন্য শুধু যে বাজেটেই সব কিছু ঘোষণা করে দিতে হবে, সারা বছর ধরে ঘোষণা হয়, তার পরিপ্রেক্ষিতে অর্থনীতির অনেক কিছু উন্নতি হয়। কিন্তু যেটা এই যে 100টা ডিস্ট্রিক্টে ধনধান্য যোজনা, এবং এই যে 100টা ডিস্ট্রিক্টে হাই ইল্ডিং সিড, পেস্ট রেজিস্ট্যান্ট, তারপরে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, এই ধরনের যে ইন্ডাস্ট্রিটা তৈরি হবে, এর ফলে কিন্তু একটা এই যে 100টা ডিস্ট্রিক্ট, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমি আছি, খুব দুঃখের সাথে বলতে চাই, আমি একটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে প্রজেক্ট করছি গিরিডিতে এনবিসিসির ফান্ডিং নিয়ে, কিন্তু পশ্চিমবঙ্গে একটাও অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট এই রাজ্য থেকে দেওয়া হয়নি। এই 100টা ডিস্ট্রিক্ট যদি পশ্চিমবঙ্গ থেকে যদি না দেওয়া হয়, তাহলে তো কেন্দ্র সরকার কিছু করতে পারে না। এই 100টা ডিস্ট্রিক্টে যে ধনধান্য যোজনা করা হবে, তারপরে ফিশারির ক্ষেত্রে যে নতুন ধরনের কিছু পদক্ষেপ আসছে, তারপরে কিষাণ ক্রেডিট কার্ডের যে এক্সপানশন 3 লাখ থেকে 5 লাখ টাকা করে দেওয়া, এবং বিশেষত এমএসএমইর ক্ষেত্রে দুদিন আগে, খুব সম্ভব দুদিন বা একদিন আগে, এমএসএমইর ক্ষেত্রে কিন্তু মানে এমএসএমইর যে ক্যাটাগরিজাইজেশন অফ ইন টার্মস অফ দ্য টার্নওভার, তাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে যাদের 100, আমি ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই, মানে স্মল স্কেল, তারপর মিডিয়াম স্কেলের কিন্তু টার্নওভারের অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং একটা জিনিস, ক্রেডিট গ্যারান্টি কভার এমএসএমইর ক্ষেত্রে 5 কোটি থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করা হয়েছে, এবং স্টার্টআপের ক্ষেত্রে 10 থেকে 20 ক্রোড় করা হয়েছে। তার মানে এগুলো বাড়ানো হয়েছে, এবং যে স্টার্টআপের জন্য যথেষ্ট ফান্ডিং দেওয়া হচ্ছে, এবং সুতরাং শুধু বিহার, গুজরাট এরকম কেন্দ্রিক নয়, শেয়ার বাজার কেন্দ্রিক নয় সন্দীপা, এই আক্রমণটা পুরো রাজনৈতিক কারণে হচ্ছে। বিজেপি রাজনীতিকরণ করছে, আমরা তো রাজনীতিকরণ করছি না, আমরা তো সোজা সাপটা বলছি যে বিহারে যদি নীতিশ যে দুখানা খুঁটি নিয়ে চলছে, নীতিশ এবং নাইডু, বিহারকে যদি কিছু না দেয়, নীতিশের যা পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড আছে, সেখান থেকে একটা খুঁটি চলে গেলে তো খোঁড়া হয়ে যাবে এই সরকারটা, বর্তমান সরকারটা 240টা সিটের থেকেও হয়ে যাবে। কিন্তু এখানে বারবার একটা জিনিসে নজর দেওয়া হচ্ছে যে এই টাকা ইনভেস্ট করা হয়েছে, এই খাতে এই বরাদ্দ করানো হয়েছে, টাকা বাড়ানো হয়েছে, বাড়িয়েছেন, কিন্তু এগুলো, এই যে স্কিমগুলো আছে, সেই স্কিমগুলোর স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটা তো আমাদের সামনে আসছে না, আমরা তো কোনো রকম কোনো রিপোর্ট পাচ্ছি না যে এই ধরুন একটা স্কিম, এবিসিডি একটা স্কিম, এই স্কিমে গত বছর 50,000 টাকা ছিল, এই বছরে 75,000 টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু সেই স্কিমটা কি স্ট্যাটাসে মুভমেন্টটা করছে সেই জিনিসটা কিন্তু আমাদের সামনে আসছে না। সেটার কোনো রিপোর্ট এখন অবধি পার্লামেন্টে কোনো সেক্টরে দিতে পারছে না বর্তমান সরকার, বিজেপি সরকার। 2 নম্বর কথা হচ্ছে যে বারবার একটা কথা বলছে যে 100খানা জেলা দেওয়া হয়নি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রায়গঞ্জেও জায়গা দেয়নি ইয়ের জন্য, এইমসের জন্য, এই মমতা ব্যানার্জি, কিন্তু 100টা জেলায় ধনধান্য প্রজেক্ট করা হবে, যোজনা আনা হবে, বলছি 100খানা স্মার্ট সিটি আমাদেরকে দেখান।
এই এত বছরে হয়েছে? 100খানা ছাড়ুন, একটা স্মার্ট সিটি দেখান যেখানে করা হয়েছে। 100খানা ধনধান্য যোজনা জেলা, 100খানা স্মার্ট সিটি, এগুলো তো আমরা গাল গল্প তো আমরা শুনেই আসছি, একদম খেয়ালি পোলাও বানিয়ে চলছে। এবং না, আরেকটা জিনিস, আরেকটা স্ট্যাটাস যেটা ঘোষণা করা হয়েছিল যে 2 বছর আগে, যে আসাম এবং বাংলা, এরকম না যে বাংলাকে কিচ্ছু দেয়নি, বাংলাকে 500 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে, বরাদ্দ করেছে চা প্রকল্পে। বাংলাকে করেছে 500, আসামকে করেছে 500। না বর্তমান রাজ্য সরকার তৃণমূল সরকার, না এই কেন্দ্রে আছে বিজেপি সরকার, এবং আসামের হিমন্ত সরকার বিজেপি সরকার, এই 1000 টাকার চা প্রকল্পেতে কোথায় ব্যয় হলো, কি হলো? এবং যেটা উনি বললেন যে কৃষি সেগমেন্টে নাকি সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট হয়, না, সেটা হয় ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে। এবং ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের কথা আমি আপনাকে বলে দিচ্ছি আজকে, আমাকে জাস্ট একটা সেকেন্ড টাইম দিন। ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে যেটা আরবিআই ক্লেমসের ডাটাবেস বলছি, সেখানে 2013-14তে 11.6% ছিল গ্রোথ, সেটা তখন ইউপিএস 2 চলছে, এবং আজকের দিনে 2022-2023-এ 10.6% আছে সেই এমপ্লয়মেন্ট। তাহলে কোথায় উন্নতি হলো, কোথায় বিকশিত ভারত হলো? শুনে আসছি, আবার বিরোধীরা বারবার অভিযোগ করে এদেশে কিছু নেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আজকে কি হলো? দেখুন, সেটা প্রসেনজিৎদা ভালো বলতে পারবেন যে আপনি যদি এই বাজেটটাকে যদি আপনি গোদা করে দেখেন, আমি আশা করছিলাম কংগ্রেস সেটা বলবে, এই বাজেটটা যদি আপনি গোদা করে দেখেন, এটা একটা চিদম্বরমের বাজেটের এক্সটেনশন ছাড়া আমাকে অন্তত কিছু মনে হচ্ছে না। কেন বলছি? পোস্ট অফিস এবং ইন্ডিয়া পোস্ট নিয়ে প্রচুর কথা আছে। এটা কপিল সিবালের সময়কার প্রস্তাব, যখন কপিল সিবাল টেলিকম মিনিস্টার ছিলেন, ইন্ডিয়া পোস্টকে সলিডাই ফেল। আচ্ছা দেখুন, মজা হচ্ছে কেন বাজেট সম্পর্কে সবাই সন্দিহান। আপনি মন দিয়ে শোনেন, যখন নির্মলা সীতারামন বলছেন আমি পার্সোনাল ট্যাক্স এই করছি, ডিডিএস এই করছি, হঠাৎ এসে বলছেন আমি ভলেন্টারি কমপ্লায়েন্সে যাচ্ছি। আচ্ছা, যেদিনকে ডিমনিটাইজেশন হয়েছিল সেদিনই তো বলা হয়েছিল সব কালো টাকা উড়ে গেছে, তাহলে আবার আপনার ভলেন্টারি কমপ্লায়েন্সের দরকার কেন পড়ছে 7 বছর বাদে এসে? 2017 নভেম্বরের পরে 2025 জানুয়ারিতে এসে। তার মানে আইদার ইউ হ্যাভ ফেইলড ইন দ্য লাস্ট 7 years or you are hiding some truth. বেশ, আমি হেডলাইন্সে যাব, তবে তার আগে আপনাদের জানাই যে এইবারের পর্বে আবার আয়কর এবং বিমায় বিদেশি বিনিয়োগ, আপনারা বিমাতে নিশ্চয়ই আমানত করবেন বা জমা করবেন টাকা, এরকমটা আশা করছেন। এফডিআই এর ক্ষেত্রে কি হবে? 100% এফডিআই আশঙ্কা রয়েছে, আবার জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে। হেডলাইন।